প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক গণিত নবম অধ্যায় এবং অন্তরীকরণ পর্ব 2। আমরা প্রথম পর্বে ফাংশনের সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং তৎসংলগ্ন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা করেছিলাম। তো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় থাকবে হলো অন্তরীকরণ। এটা অন্তরীকরণ আমরা কার অন্তরীকরণ করবো? এটাকে আমরা অন্তরজ বলি অবশ্য। যেমন আমাকে তখন dy/dx বুঝতে হবে। dy/dx একটা অন্তরজ সহগ আমরা এটাকে বলি বা অন্তরক সহগ বলি। এখানে এই dy/dx এর মধ্যে আমরা জানি দুইটি চলক আছে, একটি হলো স্বাধীন চলক হলো x এবং অধীন চলক কত এখানে y। dy/dx আমরা কোনো ফাংশনের কিন্তু dy/dx চিহ্ন করব বা d/dx এখানে আমরা যেটা বলতে চাচ্ছি তোমরা একটু দেখো। এখানে যেমন আমরা এই d/dx দ্বারা আমরা ডিফারেন্সিয়াল অপারেটর বুঝি, অর্থাৎ এখানে তার সামনে সে যাকেই পাবে তাকে সে অপারেট, যেমন যদি x² থাকে সে তাকে অপারেট করবে। আমরা আজকে এই অঙ্কগুলো কিভাবে করা হবে আমরা সেই নিয়মগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এবং পর্যায়ক্রমে আমরা অনেকগুলো গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা আশা করি তোমরা প্রথম থেকেই এই লেকচারটি যদি অনুসরণ করো তোমরা অন্তরীকরণ তোমাদের কাছে অনেক সহজ বলে মনে হবে। তাহলে এখন প্রথমে আসো আমরা এখানে dy/dx নির্ণয় করি। এখানে আমরা ধরে নিলাম, মনে করো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলি যে বিজ্ঞানী নিউটন এবং লিবনিজের একটা বিখ্যাত আবিষ্কার ক্যালকুলাস। এখানে ক্যালকুলাসের দুইটি অংশ, একটা হলো অন্তরীকরণ, একটা হলো সমাকলন। অন্তরীকরণ কোনো কিছু ছোট ছোট করে প্রকাশ করা হয়, ছোট ছোট করে আমরা হিসাব করবো সব কিছুকে। যেমন ব্যাগকে আমরা একটা ছোট ব্যাগের সাথে প্রকাশ, ছোট দূরত্বকে ছোট সময় দিয়ে ভাগ করবো, সেটাই আমরা অন্তরীকরণে পড়াবো। আবার সমাকলনটা হলো অন্তরীকরণটা উল্টো হবে আর কি। তাহলে এখন আমরা যদি মনে করি যে y সমান এখানে fx, y সমান fx, আমরা এখানে ধরে নিলাম এটা একটা ফাংশন, এটা একটা স্বাধীন চলক হলো x এবং অধীন চলক এখানে y। আমি যদি একটা চিত্র যদি অঙ্কন করি, দেখো এখানে মনে করো এখানে এটা একটা এখানে 1 নম্বর সমীকরণ, এখানে এই বক্ররেখার সমীকরণ। এখানে এখন দেখো একটু মনে করি এখানে পি একটি স্থানাঙ্ক, পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হলো xy এবং কিউ একটা স্থানাঙ্ক, এবং কিউ স্থানাঙ্কটা কত হবে এখানে? কিউ স্থানাঙ্কটা হবে এখানে x প্লাস ডেল্টা x এবং y প্লাস কত এখানে ডেল্টা y হবে। আমি যদি একটা কাজ করি, এখানে দেখো আমরা এখানে এইটাকে একটু এইভাবে লিখলাম। এখন খেয়াল করো এখানে আমি যদি এখানে যেহেতু y সমান fx, এটাকে আমরা apq একটি বক্ররেখার সমীকরণ মনে করতে পারি। আর এখানে একটা দ্বিমাত্রিক, যেহেতু এখানে দুইটি চলকের অবস্থান এখানে আছে, অর্থাৎ এখানে x অক্ষ আর এটা কত, এটা y অক্ষ, আমরা এটাকে অরিজিনাল মনে করতে পারি। তাহলে এখন যদি আমরা মনে করি এখানে যে 1 নং যদি এখানে 1 নং দেখো 1 নং কিউ বিন্দুগামী হলে আমরা কি লিখতে পারবো এখানে? যেমন দেখো আমরা এখানে y এর পরিবর্তে লিখবো কত এখানে y প্লাস কত এখানে ডেল্টা y। ডেল্টা মানে একটা ক্ষুদ্র y, ডেল্টা দিয়ে আমরা কি বুঝি? ক্ষুদ্র জিনিসকে আমরা এখানে বুঝি। এবং এখানে fx, x এর পরিবর্তে এখানে রিপ্লেস হবে কত এখানে ডেল্টা x। এখন খেয়াল করো এখানে মনে করো এখানে এটা 2 নাম্বার সমীকরণ। আমরা যদি 2 থেকে যদি 1 আমরা বিয়োগ করি কি হবে? অর্থাৎ এখানে হবে ডেল্টা y ইজ ইকুয়াল টু এখানে fx প্লাস কত এখানে ডেল্টা x মাইনাস কত এখানে fx হবে। তাহলে এখন দেখো তো এটা আরো ক্ষুদ্র হয়ে গেল। আমরা আগে বলছি অন্তরীকরণের মূল উদ্দেশ্য হলো কোনো কিছুকে ক্ষুদ্র ভাবে চিন্তা করা, আর সমাকলনটা হলো অন্তরীকরণটা বিপরীত প্রক্রিয়া হবে। আমরা যদি উভয়পক্ষে ডিভাইডিং বাই যদি এখানে আমরা যদি উভয়পক্ষে ডেল্টা x দ্বারা যদি ভাগ করি, x প্লাস ডেল্টা x এবং মাইনাস fx ডিভাইড বাই কত ওখানে ডেল্টা x। কি করছি আমরা? দেখো আমরা এখানে উভয়পক্ষে ডেল্টা x দ্বারা আমরা ভাগ করলাম। এখন একটা জিনিস খেয়াল করো সবাই, এই আমরা এখন এখানে একটা কাজ করব। এখানে ডেল্টা x টাও খুব ক্ষুদ্র এবং ডেল্টা y টাও খুব ক্ষুদ্র। আমরা যদি টেকিং লিমিট এখানে ব্যবহার করি, যে উভয়পক্ষে আমি দেখি এখানে লিমিট এখানে ডেল্টা y বাই কত ওখানে ডেল্টা x টেন্ডস টু 0 ইজ ইকুয়াল টু লিমিট দেখো ওখানে লিমিট fx প্লাস ডেল্টা x মাইনাস কত ওখানে fx ডিভাইড বাই কত ওখানে ডেল্টা x।
ডেল্টা এক্সটা যেহেতু স্বাধীন চলকের উপরে আমরা সীমাটা দিলাম, এখানে এক্সটা হলো স্বাধীন চলক এবং ওয়াইটা হলো কি অধীন চলক। তাহলে আমরা স্বাধীন চলকের সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করি সবসময়। তাহলে একটা কাজ করো, দেখো এখানে আমি আশা করি তোমরা এটা খুব সহজভাবে বুঝতে পারতেছো। কারণ একটা জিনিস সবাই মনে রাখবে, অন্তরীকরণের মূলেই কিন্তু লিমিট। এই জন্য আমাদের পর্বটা বাদ ছিল কি, প্রথম পর্বটাই ছিল আমাদের লিমিট সংক্রান্ত। তাহলে এখন আমরা যদি একটা কাজ করি, দেখো আমরা যদি রিপ্লেস করি, দেখো এখানে রিপ্লেসিং কত, এখানে আমরা এখানে যদি ডেল্টা এক্স আমরা এই যদি এখানে একটা কাজ করি, ডেল্টা এক্স রিপ্লেসিং ডেল্টা এক্স বাই কত, এখানে বাই এখানে এইচ। অর্থাৎ আমরা এখানে একটা কাজ করবো, ডেল্টা এক্সটা না লিখে আমরা এখানে এইচ দিব। এখানে যেহেতু আমরা জানি, যেহেতু এখানে কি আছে বলতো, যেহেতু এখানে ডেল্টা এক্স টেন্ডস টু 0, সেহেতু এখানে আমরা কি হবে, এইচ টেন্ডস টু আমরা 0 লিখতে পারবো। অর্থাৎ এটা আমাদের দেখো তো এই সমীকরণটা কিভাবে দাঁড়াবে, আমরা এখন লিখতে পারবো। দেখো এটাকে আমরা বলবো এখন dy বাই dx। দেখো dy বাই dx লিমিট এখন দেখো এখানে কি হবে, fx প্লাস h মাইনাস কত, এখানে fx ডিভাইড বাই h টেন্ডস টু 0। একটু তোমাদেরকে অবশ্যই আমি একটু এখন দেখো একটু সাইড নোট দিচ্ছি, তোমরা ফিজিক্সও কিন্তু এই জিনিসটা দেখবা সবসময়। আমরা একটা জিনিস সবসময় জানি, দেখো যে লিমিট ডেল্টা ওয়াই বাই কত, ওখানে ডেল্টা এক্স যখন টেন্ডস টু 0 হয় তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, অর্থাৎ dy বাই dx আকারে লিখতে পারি শর্টকাট। অর্থাৎ এটাই আমরা পছন্দ করি বেশি, dy বাই dx। তাই এখন খেয়াল করো সবাই একটু, আমরা কিন্তু dy বাই dx এর কথাই বলছি আজকে, এবং dy বাই dx কিভাবে সৃষ্টি হলো একটা ফাংশনের, আমরা তার সাপেক্ষে কিছুক্ষণ পরে এটা ব্যবহার করে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা করব সবাই। দেখো তাহলে এখন আমরা এখানে এখন এটাকে এইভাবে লিখতে পারি, দেখো d বাই dx। আমরা আগেই বলছি 1 নাম্বার সমীকরণ যদি খেয়াল করে থাকো, ওখানে কি ছিল, y সমান fx ছিল। অর্থাৎ এখানে দেখো লিমিট কি হবে, লিমিট হবে এখানে fx প্লাস কত, ওখানে h মাইনাস কত, ওখানে fx ডিভাইড বাই h টেন্ডস টু কত, ওখানে 0। অর্থাৎ এটা হলো একটা মূল নিয়মের সূত্র। অর্থাৎ এই সূত্রটি প্রয়োগ করে আমরা যে সূত্রগুলা ডাইরেক্ট ব্যবহার করে অন্তরীকরণ করব, অর্থাৎ ওই সূত্রগুলা প্রমাণ করার জন্য আমরা এই সূত্রের মানে এই মূল নিয়মের এই সূত্রটা আমরা ব্যবহার করব। তোমরা দেখবে আমরা কিছুক্ষণ ধাপে আরো এটা নিয়ে আলোচনা করবো। তাহলে এখন দেখো এটা একটা মূল নিয়মের একটা সূত্র। তাহলে আমরা যদি একটা কাজ করি, দেখো ওখানে মনে করো তোমাদের জিনিস আমি দেখাচ্ছি, দেখো এটাকে যেমন বলা হয় কি, ডি বাই একটা নোট সবাইকে আমি দিলাম, দেখো নোট এটাকে বলা হয় কি, ডিফারেন্সিয়াল অপারেটর। আর এখানে এই dy বাই dx কে বলা হয় কি, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বা সহগ বলা হয়, অন্তরক সহগ। তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, যেমন আমি এখন লিখে দিচ্ছি, তোমরা এটা এই নোটটা অবশ্যই খেয়াল করবে। যেমন dy বাই dx যে কথা, এটা আরেকটা জিনিস এখন একটু খেয়াল করো, আমরা এটাকে দেখো এটাকে আমরা du লিখতে পারি, মানে d বাই dx কে আমরা d লিখি অনেক সময়, এটা ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো এটাকে আমরা dy ও লিখতে পারি। দেখো মানে এই dy বাই d অন্তরক সহগকে অনেকভাবে আমরা প্রকাশ করি। দেখো তাহলে dy বাই dx যে কথা, dy ও সেম কথা। এখন দেখো আবার এটাকে আমরা একটু আগে দেখিয়েছি যে এটা আবার এটাও হইতে পারে, উপরে আছে দেখো এটা। এখন দেখো আবার এটাকে আমরা কি লিখি, f প্রাইম x আমরা দিই, তাই না? আবার এটাকে আমরা y1 আমরা দিই। এগুলো সব কিন্তু একই মিলে, তোমরা এটা অবশ্যই দেখে নিয়ে ভালো হবে। এবং দেখো এটাকে আমরা আবার y প্রাইমও বলি। তাহলে এখন দেখো একটা জিনিসকে অনেকভাবে প্রকাশ করা যাচ্ছে, অর্থাৎ এখানে সব কিছু কিন্তু একই জিনিস। আর এখানে dy বাই dx যেরকম কথা, dy একই কথা, এবং d বাই dx fx এগুলো সব কিন্তু সেম মিনিং। আমরা এগুলা ধাপে যখন আমরা ক্যালকুলাসের আরো অঙ্ক যখন করবো তখন কিন্তু তোমরা এগুলা সাথে পরিচিত হবে।
তো এখন একটু সবাই দেখো, আমরা এখন একটা বিখ্যাত অঙ্ক করবো মূল নিয়মে। আজকে এখন আমাদের কাজ হবে সব মূল নিয়মের উপরে, অর্থাৎ কিভাবে আমরা মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করবো এখন সেটা আমরা দেখাচ্ছি। দেখো যেমন একটা প্রশ্ন আমি সবাই বেশি দেখতেছি, দেখো যেমন প্রশ্নটা এমন হবে, আর এখন একটি প্রশ্ন আমরা দেখি সবাই খেয়াল করো। এখানে মূল নিয়মে x এর সাপেক্ষে x টু দি পাওয়ার n এর অন্তরক সহগ নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু একটু আগেই তোমাদেরকে প্রমাণ দেখিয়েছি যে এটার মূল নিয়মের একটি সূত্র। আমরা আবারও বলতে সবাইকে, আমরা কিন্তু অন্তরীকরণ ফাংশনের কিন্তু অন্তরীকরণ করি। তাহলে একটু সবাই একটু খেয়াল করো। এখানে আমরা এখন প্রথমেই ধরে নিব কি, ধরি এখানে fx ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n। তাহলে আমরা যদি x কে একটু পরিবর্তন করি কি হবে, আংশিক পরিবর্তন, সামান্য পরিবর্তন। x এর পরিবর্তে আমরা কি দিব, x প্লাস h। অর্থাৎ এখানে h এর মানটা অবশ্যই শূন্যের কাছাকাছি হবে, অর্থাৎ n। তাহলে এখন দেখো, সুতরাং এখন আমাদের মূল নিয়মের সূত্রটা কিন্তু উপরে আছে, আমরা এখানে বসিয়ে দিব। দেখো সুতরাং কি হবে এখানে, d বাই dx x টু দি পাওয়ার n, এখানে লিমিট দেখো কি হবে, x প্লাস h হোল টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n ডিভাইড বাই h টেন্ডস টু 0। তাহলে এখন একটু খেয়াল করো, এখানে তোমরা অবশ্যই তোমাদের মনে আছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের দ্বিপদী বিন্যাস। এখানে দেখো আমরা পড়িয়েছি তখন কি এখানে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, তাই না? তাহলে এখন এখানে কি হবে, আমরা এই সূত্রটা এখানে এখন আমরা ব্যবহার করবো আর কি। দ্বিপদী বিন্যাসের একটা সূত্র আমরা এখানে ব্যবহার করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আর আমরা এখানে h এর মান বসাইতে পারি না, লিমিটের আইডিয়া অনুযায়ী এখানে কি আসবে, 0/0 আকার ধারণ করবে, তাই না? আমরা এখন দেখো এটার মান বের করার একটা কৌশল হলো আমাদের এখানে দ্বিপদী বিন্যাসের সূত্রটা আমরা ব্যবহার করতে, যেমন x টু দি পাওয়ার n প্লাস কত ওখানে nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 h nc কত ওখানে 2 x টু দি পাওয়ার n মাইনাস 2 কত ওখানে h স্কয়ার। আর লিখবো না আমরা সব h এর পদ, h এর একটা উচ্চ ঘাত এখানে আছে। এখন দেখো মাইনাস কত হবে এখানে আমাদের যেটা আছে আমরা সেটাই লিখলাম এখানে, এই যে x টু দি পাওয়ার n আর x টু দি পাওয়ার n আমরা লিখলাম। এখন দেখো ডিভাইড বাই কত ওখানে h টেন্ডস টু কত ওখানে 0। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, ওখানে তোমরা এটা এখন এই পদটা আর এই পদটা এখানে কাটা গেছে। তাহলে এখন আমরা যদি এখন লিখি এখানে, অতএব লিমিট এখানে দেখো উপরের এখানে প্রত্যেকটি পদের মধ্যে কিন্তু h আছে, h এর একটা উচ্চ ঘাত এখানে কিন্তু আছে, তোমরা খেয়াল করছো অবশ্যই। তাহলে কি হবে এটা দেখো, আমরা যদি এখানে h কমন নেই কি হবে এখানে বলো তো, nc1 এর মান কিন্তু n, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1 nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2h। তাহলে এখন দেখো ডিভাইড বাই h টেন্ডস টু কত ওখানে 0। দেখো আমাদের তো আমরা যেই কারণে আমরা অঙ্কটার মান পাচ্ছিলাম না, তখন আমাদের সীমাটা কিন্তু অপসারিত। এখন আমরা কিন্তু মানটা কিন্তু বসিয়ে দিতে পারি, তোমরা খেয়াল করো ওখানে। তাহলে আমরা যদি একটা কাজ করি এখন দেখো ওখানে, তাহলে এখন আমাদের রেজাল্টটা কি আসছে দেখো সবাই একটু, অর্থাৎ আমরা পাচ্ছি এখন অতএব d বাই dx x টু দি পাওয়ার n সমান কত আসবে বলো তো ওখানে, যে n x টু দি পাওয়ার n মাইনাস 1, বাকি সব যদি h এর উচ্চ ঘাত সব করে তাহলে কি হবে, সবগুলোর মান কিন্তু 0 চলে আসবে। অর্থাৎ তাহলে আমাদের রেজাল্টটা কত আসছে দেখো একটু, রেজাল্ট আসছে এখানে, অর্থাৎ এখানে আমাদের d বাই dx x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটাই কিন্তু আনসার। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটি প্রমাণ, এবং এটা বোর্ড পরীক্ষা বহুবার আসছে, তোমরা খেয়াল করবে এটা, এবং খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা প্র্যাকটিসও করবে বাসায়। তাহলে এখন যখন কোনো অঙ্ক করবো তোমরা একটু খেয়াল করো, মনে করো আমরা এখন এক্সাম্পল দিব, কিছু এক্সাম্পল এখানে। সাপোজ দ্যাট dx অফ কত ওখানে, যদি এখানে x টু দি পাওয়ার কত ওখানে 7 হয়, তাহলে আমরা কি ব্যবহার করবো দেখো এখানে x এর সাপেক্ষে যেহেতু, তাহলে কি হবে এটা দেখো, n এর পরিবর্তে কি আছে এখানে 7 x টু দি পাওয়ার 7 মাইনাস 1, অর্থাৎ 7 x টু দি পাওয়ার 6, এটাই কিন্তু আনসার হবে।
অর্থাৎ আমরা অঙ্কগুলো খুব সহজ উপায়ে করতে পারবো। এখানে অঙ্কের মধ্যে কিন্তু কোনো প্রমাণ লাগবে না, আমরা সরাসরি সূত্রটা ব্যবহার করে অঙ্কগুলো করে ফেলতে পারি। তাহলে এখন তোমরা কিন্তু আরেকটা জিনিস এখানে অবশ্যই খেয়াল করবে, যেমন এখানে যদি এই ফাংশনটি যদি কনস্ট্যান্ট ফাংশন হয়, ধ্রুব ফাংশন হয়, তাহলে কিন্তু তার অন্তরীকরণ কি হবে? 0 হবে। তার মানে আমাদের কোনো পরিবর্তন, যেমন তোমরা একটা খেয়াল করো, আমরা এখানে এই কনস্ট্যান্টের অন্তরীকরণ কেন 0 তোমাদের হচ্ছে। আমি দেখো, মনে করো তোমার একটা অঙ্ক আছে, fx এর মানটা কতখানি c আছে, আমরা c এর অন্ত, c একটা কনস্ট্যান্ট। এখন দাও, যদি আমি এখানে পরিবর্তন করি x প্লাস h, তোমরা দেখো c এর কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে কি হবে? তাহলে এই জন্য আমরা দেখতে পাই ওখানে অতএব ddx অফ কতখানে c, এটা কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট, এটা পাইব নিউমেরিক কনস্ট্যান্ট হইতে পারে। এটা কি হবে? দেখো ওখানে তাহলে লিমিট কত আছে এখানে, c মাইনাস c বাই কত ওখানে h টেন্ডস টু কত ওখানে 0, তার মানে এটা রেজাল্ট কিন্তু 0 আসছে। তার মানে তাহলে কি পেলাম দেখো তো একটু, আমরা তাহলে বুঝলাম এখানে, যেমন एग्जांपल হিসেবে, অর্থাৎ এখানে আমরা যদি c এর মানটা c যদি কনস্ট্যান্ট হয়, এটা রেজাল্ট অবশ্যই 0। এবং একই কারণে আমাদের কি আসবে এখানে, যদি এখানে কোনো সংখ্যা হয়, মনে করো 10 এর অন্তরীকরণও 0 হয়। যে কোনো নিউমেরিক কনস্ট্যান্ট এবং কোনো কনস্ট্যান্ট, অর্থাৎ স্বাধীন চলক এবং অধীন চলক ব্যতীত, মনে রাখবে এখানে কিন্তু x হলো স্বাধীন চলক, y হলো অধীন চলক, এটা ছাড়া বাকি সবগুলোকে আমি এখানে কনস্ট্যান্টে মনে করবো, বাকিদের অন্তরীকরণ 0 হবে। আর হ্যাঁ, তাহলে এখন আমাকে হয়তো অনেক সময় আমরা x y z কে, এটা আমরা ধাপে ধাপে আরও বলবো, এখানে যেন আমরা এই bc গুলোকে কনস্ট্যান্ট ধরি, x y z কে আমরা চলকও ধরি, এটা আমরা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করবো। তাহলে তোমরা অবশ্যই এটা বুঝতে পারতেছো। আমরা দুইটি সূত্র নিয়ে আলোচনা করেছি এখন, যে আমরা x টু দি পাওয়ার n এবং যে কোনো কনস্ট্যান্টের অন্তরীকরণ 0 নিয়ে আমরা কথা বলেছি। এখন আমরা ত্রিকোণমিতিক ফাংশনের আমরা এখানে আরো দুই একটা एग्जांपल করতে পারি। দেখো, যেমন যদি কোনো অঙ্ক যদি এমন হয়, দেখো एग्जांपल হিসাবে যদি অঙ্কটা যদি এমন হয় x স্কয়ার প্লাস 5x প্লাস কতখানি 6, এটার অন্তরীকরণ যদি বলা হয়, আমরা যদি বলা হয় এত অন্তরক নির্ণয় করো, একটা एग्जांपल যদি এখানে দেওয়া হয়, তাহলে মনে রাখবা আমরা কিন্তু একটা মানে অধীন চলকটা আমরা ইচ্ছা করলে ধরে নিতে পারি, দড়ি কত ওখানে y এর মানটা x স্কয়ার কত ওখানে প্লাস 5x প্লাস কত ওখানে 6। এখন দেখো আমরা উপরে কি নিব? ডিফারেন্সিয়াল অপারেটর নিব, d বাই dx এখানে কি হবে? x স্কয়ার প্লাস 5x প্লাস কত ওখানে 6। তাহলে এখন দেখো এখানে তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করবে, যে যখনই প্লাস হবে অন্তরীকরণে প্লাসের সময় প্লাস দিও, মাইনাসের সময় আমরা মাইনাস দিব। অর্থাৎ এখানে x স্কয়ার প্লাস কত হবে এখানে, যেমন দেখো ddx অফ কত ওখানে 5x প্লাস কত ওখানে ddx অফ কত হবে 6 হবে। তাহলে দেখো কত আসতেছে এখানে, এটা হলো 2x আসতেছে, আর এটা কত আসবে? 5 বাইরে চলে আসবে, এবং এটা হবে 1, এটা হবে 0। তাহলে কত আসছে? 2x প্লাস 5, এটা একটা आंसर হয়ে গেছে। তো আশা করি তোমরা এটা খুব সহজভাবে এই অঙ্কটা বুঝতে পারছো। অর্থাৎ এখানে আমরা আজকে যে দুইটা সূত্র আমরা আলোচনা করেছি, তার আলোকে আমরা একটা সহজ গাণিতিক সমস্যার সমাধান আমরা দেখিয়েছি। এখন আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক ফাংশনের মূল নিয়মটা কিভাবে নির্ণয় করা হয়, আমরা সেটা দেখাবো। আমরা একটা অঙ্ক দেখাবো, বাকিটা তোমরা বইয়ের মধ্যে তোমাদের এগুলো আছে, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। যেমন আমরা এখানে এখন x টু দি পাওয়ার n টা আমরা কেটে দিয়ে আমরা এখানে লিখে দিব কি, এখানে আমরা এখানে লিখলাম, মনে করো এখানে cos x দিই, cos x এর অন্তরীকরণ মূল নিয়মে x এর সাপেক্ষে cos x এর অন্তরক সহ নির্ণয় করো। তাহলে এখন আমরা ধরে নিই, এখানে দেখো আমরা সলিউশন শুরু করি এখানে, অর্থাৎ এখানে সলিউশন আমরা ধরব, এখানে ধরি এখানে fx ইজ ইকুয়াল টু কত ওখানে cos x। তাহলে এখন x এর একটু পরিবর্তন আমরা ধরলাম এখানে x প্লাস h, তাহলে কি হবে? x এর পরিবর্তে বসবে x প্লাস কত ওখানে h। আচ্ছা, তাহলে এখন আমরা অবশ্যই আমাদের মূল নিয়ম সূত্রটা কিন্তু উপরেই আছে, আমরা এটা ব্যবহার করতে পারি। সুতরাং কত ওখানে d বাই dx কত ওখানে cos x, লিমিট কত হবে এখানে, লিমিট এখানে আমরা লিখবো এখানে cos x প্লাস কত ওখানে h মাইনাস cos x ডিভাইড বাই h টেন্ডস টু কতখানি 0। তাহলে এখন দেখো তাহলে কি আসবে এখানে, লিমিট আমরা পূর্বেই বলেছি ত্রিকোণমিতিক বেশিরভাগ অঙ্কে ক্যালকুলাসের ব্যবহার আছে, বেশিরভাগ অঙ্কে ত্রিকোণমিতিক ব্যবহার আছে, অর্থাৎ আমরা ত্রিকোণমিতি এখানে ব্যয়িত ক্যালকুলাসের অনেক অঙ্কই করা যাবে না। তোমরা অবশ্যই বুঝতে পারতো এখানে h এর মান 0 বসানো যাবে না, অর্থাৎ এখানে আমরা উপরে cos c minus cos b সূত্র ব্যবহার করলে কি হবে, 2 sin
2 sin c প্লাস কত ওখানে c প্লাস d বাই 2 এবং sin কত হবে এখানে d মাইনাস c বাই 2 এবং ডিভাইড বাই কত ওখানে h টেন্ডস টু 0। তাহলে এখন তোমরা একটা জিনিস অবশ্যই জানো, মাধ্যমিক লেভেলে তোমরা দেখছো এখানে সাইন মাইনাসটা মাইনাস হওয়ার কারণে আমরা এই মানটা এখানে দেখো লিমিট মাইনাসটা আমরা আগেই ব্যবহার করে ফেলছি। দেখো মাইনাসটা এখানে দিয়ে দিলাম মাইনাস। দেখো এখন দেখো নিচের একটা এইচের একটা ব্যবস্থা আমাদের হয়ে গেছে। দেখো এখানে সাইন h বাই 2 বাই কত ওখানে h বাই 2 h টেন্ডস টু 0 আমরা দিব। এখন দেখো আর কি আছে এখানে, এখানে আমরা একটা হাফ বেশি লিখছি এই হাফ, আর এখানে আছে কি আমাদের 2 sin কত ওখানে 2x প্লাস h বাই কত ওখানে 2। তাহলে এখন যদি খেয়াল করো আমরা যদি মানটা যদি বসিয়ে দেই আমরা কিন্তু রেজাল্টের কাছাকাছি চলে যাবো। তাহলে এখন দেখো কি করা যাবে এখানে, অর্থাৎ এখানে মাইনাস আমরা এখানে লিখি বামে লিখবো ddx অফ কত ওখানে cos x মাইনাস কত হবে এখানে মাইনাস 1। দেখো এটা কাটা গেছে এবং কি হবে এখানে sin কত ওখানে 2x প্লাস কত ওখানে 0, অর্থাৎ এখানে মাইনাস sin x। এটাই কিন্তু आंसर। তো আমরা আশা করি এই প্রমাণটা খুব ভালোভাবে বুঝতে পারছো। ত্রিকোণমিতিক ফাংশনের আমরা কি করছি মূল নিয়মে অন্তরীকরণ করছি এবং তাহলে এখন দেখো ইন শর্ট আমরা যদি দেখে এখন দেখো সূত্রগুলোকে যদি আমরা ব্যবহার করি দেখো আর ddx অফ আমরা এই সূত্রগুলো ব্যবহার করে তোমরা এগুলোর মূল নিয়মও বই থেকে নিবে। sin x এর অন্তরীকরণ হলো কত cos x। এখন ddx অফ tan x অন্তরীকরণ হলো কত sec স্কয়ার x, আর ddx অফ কত ওখানে sec x অন্তরীকরণ হলো sec x tan x। তোমরা মূল নিয়মের সাহায্যে এই প্রমাণগুলো করতে পারো। আর এখানে দেখো আমরা যেটা লিখতেছি ddx অফ কত ওখানে আমরা cos x একটু আগে কিন্তু আমরা পেয়েছি এটা মাইনাস sin x। এখন দেখো ddx অফ কত ওখানে cot x অন্তরীকরণ হলো মাইনাস cosec স্কয়ার x এবং ddx অফ কত ওখানে cosec x হবে মাইনাস কত cosec x এবং কত cot x। তাহলে তোমরা একটু তোমাদের ওটা মনে রাখার জন্য আমি বলছি দেখো যে যেগুলা cos cot cosec সবগুলো মাইনাস তোমরা করতে পারতেছো। দেখো সহজভাবে বোঝার জন্য আমরা পাশাপাশি উপস্থাপন করলাম যে যেগুলোতে সি লেখা থাকবে ত্রিকোণমিতিক অনুপাতে তিনটাতে সি লেখা আছে cos x cot x এবং কত cosec x এবং এগুলোতে কি আছে সবগুলো মাইনাস। তো আমরা এই প্রমাণটা আমরা করিয়েছি একটু আগে। তোমরা অনুরূপভাবে এগুলো খুব সহজভাবে ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে লিমিট ব্যবহার করে অঙ্কটা করতে পারবে। তো এরপরে আমরা এখন এটা যেটা বলবো আমরা একটু সূচকীয় ফাংশনের মূল নিয়মটা আমরা এখন করব। যেমন আমরা এখানে e টু দি পাওয়ার mx টাই করব। যদি আমরা e টু দি পাওয়ার x ও জানি e টু দি পাওয়ার e টু দি পাওয়ার আমরা x এ করি mx টা আমরা পরে করব। e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ এটা এক্সপোনেনশিয়াল একটা পাওয়ার, এটা আমরা এখানে সিরিজের একটা সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কটা করে ফেলবো। দেখো এখন তোমরা এই তোমাদের সূত্রগুলো বই তো আছে, এটা আমরা জাস্ট একটু দেখলাম। তাহলে এখন দেখো কি করা যাবে, এখানে আমরা দড়ি সলিউশন শুরু করলাম। দেখো সলিউশন দড়ি fx is equal to e to the power x এবং fx plus h is equal to e to the power x plus কত এখানে h। তো এখানে e to the power x এর সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। এটা আমরা কিছুদিন পরে ধাপে ধাপে আমরা যখন আরো সামনের দিকে যাব ম্যাকলরিনের সূত্রের সাহায্যে আমরা এই সূত্রগুলো আমরা ব্যবহার করতে নির্ণয় করতে পারবো এবং পরীক্ষাগুলো আসেও কিন্তু হবে না। এখন দেখো সুতরাং ddx অফ কত ওখানে e to the power x লিমিট কত হবে এখানে e to the power x plus h minus e to the power x divided by h tends to 0। তাহলে এখন যদি তোমরা একটু খেয়াল করো এখানে দেখো আমরা আর আরেকটা লাইন এখানে লিখতে পারি। দেখো এখানে e to the power আমরা x লিখলাম, e to the power h লিখলাম মাইনাস e to the power x
ডিভাইড বাই এইচ, এইচ টেন্ডস টু 0। আমরা এই পাওয়ারটাতে যখন যোগ হিসাবে আছে আমরা গুণ করে করলাম। এখন তোমরা অবশ্যই খেয়াল করছো এখানে এইচ এর উপরে কিন্তু লিমিট আছে, তার মানে এইচ ছাড়া বাকি সবগুলো কনস্ট্যান্ট। আমরা ই টু দি পাওয়ার এক্স এর কমন নিয়ে আমরা আগে নিয়ে আসতে দেখো ই টু দি পাওয়ার এক্স লিমিট ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইড বাই এইচ। তাহলে এখন এখানে এইচ টেন্ডস টু কত, এইচ টেন্ডস টু 0। তাহলে এখন খেয়াল করো এখানে ই টু দি পাওয়ার এক্স লিমিট আমরা এখানে ই টু দি পাওয়ার আমরা একটু আগে বলছি, এটা এই সূত্রটা আমরা ব্যবহার করব। এটা কদিন পরে আমরা ধাপে ধাপে এই সূত্রটা কিভাবে বাইর হয়েছে আমরা সেটাও দেখাবো। এখন দেখো এখানে কি হবে 1 প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 এবং আর লিখলাম না। এখন লাস্টে মাইনাস 1 আমরা দিলাম ডিভাইড বাই এইচ, এইচ টেন্ডস টু কত ওখানে 0। তাহলে এখন তোমরা আশা করি এটা সহজভাবে বুঝতে পারতেছো। এখানে তোমরা খেয়াল করো এখানে এই মাইনাস 1 এবং 1 কাটা যাবে, আমরা উপর থেকে এইচ কমন নিব এবং আমাদের এই যে হরের এইচটা আমাদের এখানে একটা বাধা, সেই বাধা আমাদের অপসারিত হয়ে যাবে। তাহলে এখন সবাই একটু খেয়াল করে দিলে আবারও এই যে আমরা এখন এখানে লিখতে পারি উই ক্যান রাইট ই টু দি পাওয়ার এক্স, এখানে দেখো কি কমন যাবে আমাদের ই টু দি পাওয়ার এক্স আছে, আমরা ই টু দি পাওয়ার এক্স লিখলাম লিমিট। এখানে যদি এইচ কমন নেওয়া হয় 1 প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল 2 এবং সব এইচ এর উৎসঘাত হবে ডিভাইড বাই এইচ, এইচ টেন্ডস টু 0 এবং কাটাকাটি হয়ে যাবে। এটা ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস সবগুলাই 0 আসবে ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা আশা করি এই মূল্যায়নটা খুব সহজভাবেই বুঝতে পারতেছো এবং এই মূল্যায়নটা তোমাদের বইতেও আছে, তোমরা বই থেকে প্র্যাকটিস করতেও পারবে। অর্থাৎ এখানে আমরা এখন লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স, ই নিয়ে তোমাদের অবশ্যই ই কিন্তু একটা মান আছে, এর মান হলো 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট। তাহলে এখন আমরা জানি যে লগারিদমে আমরা কি ব্যবহার করি, ব্যবহারিক লগারিদমে। তো তোমরা এই সূত্রটা খুব সহজভাবে বুঝতে পারতেছো আশা করি। তাহলে তোমরা একটু খেয়াল করো এখানে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, আমরা ই টু দি পাওয়ার এক্স প্রমাণ করেছি একটু আগেই। তাহলে এ টু দি পাওয়ার এক্স কি হবে, এ টু দি পাওয়ার এক্স লন। এখানে আসলে এই বলতে আমরা কি বুঝছি সবাইকে দেখানোর চেষ্টা করি। দেখো একটু, যেমন এখানে যদি আমরা একটা কাজ করি ডিডিএক্স অফ যদি এখানে 2 টু দি পাওয়ার এক্স মনে করি 2 টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে এই 2টাই মনে করতে হবে, কারণ এর একটা স্পেশালিটি আছে, এর একটা মান আছে এবং এর একটা সিরিজও কিন্তু আছে। তাহলে এই ছাড়া বাকি যা থাকবে সবে হবে কি এ। দেখো এখানে হবে কি 2 টু দি পাওয়ার এক্স কত ওখানে আর লন 2 আমরা লিখবো। তো একইভাবে এখানে দেখো আমরা মূল্যায়নে কিন্তু এই সূত্রগুলো প্রমাণ করতে পারি খুব সহজভাবে এবং এটা পরীক্ষাও কিন্তু এগুলো আসে। লন এক্স এর মান হলো 1/x এবং বিডিএক্স অফ কত ওখানে লগ এ ভিত্তিক এক্স এর মানটা হলো 1/x লগ এ ভিত্তিক। তো তোমরা অবশ্যই খেয়াল করবে এখানে, যেমন এখানে লন মানে তো আমরা বুঝি সবাই জানি এখানে ই ভিত্তিক এক্স, আর এখানে এই ছাড়া বাকি যা থাকবে 10 থাকুক 5 থাকুক এবং যাই থাকুক না কেন সবগুলো আমরা এই হিসাবে চিন্তা করব। তো তোমরা আশা করি এই মূল নিয়মের যে আমরা আজকে অঙ্ক কয়েকটা দেখানোর চেষ্টা করেছি, তোমরা এটা আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা বিভিন্ন চলকের সাপেক্ষে আমরা কিছু অঙ্কের সমাধান করবো। আজকের ধারাবাহিকতা, আজকের এই নিয়মগুলোর ধারাবাহিকতা আমরা কিছু গাণিতিক সমাধান করবো। তোমরা কিন্তু মূল্যায়নে কিন্তু আরো কিছু অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং তোমাদের বইয়ের মধ্যে থাকবে যে বইটা তোমাদের জন্য নির্ধারিত করা আছে অবশ্যই মধ্যে বই, তোমরা সেই অনুযায়ী তোমরা যদি অঙ্কগুলো করো তোমরা বাকি অঙ্কগুলো কিন্তু বুঝবে এবং আরো দেখবে যে ডিভিশন cos 2x sin 2x এই মূল্যায়নগুলো কিন্তু পরীক্ষা কিন্তু আসে। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। আর আমরা আর মূল্যায়নটা আর দেখাবো না, আমরা এখন এই সূত্রগুলোর ধারাবাহিকতা আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো এখন তাহলে খেয়াল করো এখানে, যেমন এটার পূর্বেই আমি তোমাদেরকে একটু তোমাদেরকে হিন্ট দিতে চাই, যেটা হলো তোমরা এটাকে সরাসরি সূত্র হিসাবে মেনে নেবে। যেমন রুট ওভার এক্স, এটা আমরা যদি আমাদের অঙ্কগুলো আমাদের করার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে আর কি। তোমরা এটাকে সরাসরি রেজাল্ট ব্যবহার করলে কিন্তু হবে। যেমন হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তাহলে কি আসছে বলো তো
হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, আমরা এটাকে 1/2 রুট এক্স আমরা সরাসরি এখান থেকে এখানে লিখে দিতে পারবো। তোমরা অঙ্কের মধ্যে সরাসরি রেজাল্টটা ব্যবহার করবে। একইভাবে আমরা এটাকে একটু আরেকটা আমরা দিচ্ছি, দেখো এখানে আরেকটা এটা হলো যেমন 1/x এর অন্তরীকরণটা তোমরা সরাসরি অঙ্কের মধ্যে ব্যবহার করতে পারবে। তাহলে কি হবে এখন দেখো, এটাও একইভাবে তুমি কি করবে, এখানে কি লিখবা x টু দি পাওয়ার -1, তাহলে -1 x টু দি পাওয়ার -2 অর্থাৎ এখানে -1/x²। তোমরা এটাও সরাসরি অঙ্কের মধ্যে ব্যবহার করবে। তো এটাকে তোমরা এই দুটাকে তোমরা সূত্র হিসাবে ব্যবহার করতে পারবে ডাইরেক্ট, যে রুট এক্স এর অন্তরীকরণটা 1/2 রুট এক্স এবং এখানে 1/x এর অন্তরীকরণটা -1/x²। আশা করি তোমরা এটা খুব সহজভাবেই বুঝতে পারছো। এখন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব এই ধারাবাহিকতায়। সবাই একটু ভালোভাবেই লক্ষ্য করবে, তাহলে তোমরা অঙ্কগুলো খুব সহজভাবেই কিন্তু বুঝবে। যেমন আমরা প্রথমেই একটা অঙ্ক এখানে রাখলাম, যে অঙ্কটি হলো এখানে মনে করো এখানে t³ প্লাস কত ওখানে 10t² মাইনাস কত ওখানে 5t। তাহলে এখন তোমরা সবসময় মনে রাখবে, যখনই কোনো অঙ্ক করবে যেই চলকটা অঙ্কে দেওয়া থাকবে আমরা তাকেই স্বাধীন চলক হিসেবে মনে করব। তাহলে এখানে অধীন চলকটা আমরা ধরে নিতে পারি, মনে করি এখানে y এর মানটা এখানে y সমান এত। তাহলে এখানে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করব, অবশ্যই স্বাধীন চলকটা এখানে dt, অর্থাৎ এখানে d/, কত ওখানে dt হবে এবং t³ প্লাস কত ওখানে 10t² মাইনাস কত ওখানে 5t। তাহলে এখন আমরা একটু আগে যখন বলেছি যে তোমরা বলছি যে ডিফারেন্সিয়াল অপারেটর যখন সামনে থাকবে প্লাসটাকে আমরা প্লাস লিখবো, মাইনাসটাকে আমরা মাইনাস লিখবো। তাহলে কি আসলে হতো, এটা হবে 3t² প্লাস কত ওখানে 10 ইন্টু কত ওখানে 10 ইন্টু এখানে 2t হবে মাইনাস কত ওখানে 5 ইন্টু 1। তাহলে কি আসছে এখানে 3t² প্লাস কত ওখানে 20t মাইনাস কত ওখানে 5। দিস ইজ দ্য আনসার। আশা করি তোমরা এই সহজ অঙ্কটা খুব ভালোভাবেই বুঝতে পারছো। এখন আমরা এখানে আরেকটি অঙ্ক করব। দেখো এখানে আমরা কিন্তু ওয়াইটা অঙ্কে দেওয়া নাও থাকতে পারে, আমরা এটা ধরে নিলাম। অধীন চলকটা আমাদের ইচ্ছে মতোই কিন্তু আমরা ধরবো। আমরা এখানে ইচ্ছা করলে জেড ধরতে পারি, এক্স ধরতে পারি কোনো সময়। আর অঙ্ক যে দেওয়া থাকবে সেটা হলো স্বাধীন চলক, এটা মনে রাখতে হবে। আমরা স্বাধীন চলকের সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করি। এবার দেখো আরেকটি অঙ্ক, এটা মনে করো এখানে দেওয়া আছে 2 cos θ প্লাস কত ওখানে 9 কত ওখানে sec θ দিলাম আমরা। এখন দেখো এখানে আমরা এখন ধরে নিব y, ধরে নিলাম ধরি কত ওখানে y। খেয়াল করো এখানে থিটা কিন্তু অবশ্যই স্বাধীন চলক, কারণ অঙ্কের মধ্যেই থিটা দেওয়া আছে। তার মানে আমরা এখানে এখন করব ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা, অর্থাৎ এখানে d/, কত dθ, অর্থাৎ 2 cos θ 9 কত 9 sec θ। তাহলে তোমরা অবশ্যই খেয়াল করছো এখানে যে 2টা কিন্তু আমরা একটু আরেকটা লাইন লিখে দেখো, এবং 9 বাইরে চলে আসবে, কনস্ট্যান্ট যদি গুণ হিসাবে থাকে সে বাইরে চলে আসে। তাহলে এখন দাও কি আসছে 2 মাইনাস sin θ প্লাস কত ওখানে sec θ tan θ। অর্থাৎ আমরা এখানে যদি আমরা দেখি এখন দেখো কত, তাহলে কি হবে এখানে, এটা হবে 9 sec θ tan θ, আর এখানে হবে মাইনাস কত 2 sin θ। দিস ইজ দ্য আনসার। তাহলে এখন আশা করি তোমরা এই সহজ অঙ্কটি খুব ক্লিয়ার বুঝতে পারছো। এখন আমরা আরো দুই একটি অঙ্ক করে আমরা আমাদের আজকের এই পর্বটি আমরা সমাপ্ত ঘোষণা করব। আর এই পর্বটি খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আমাদের ক্যালকুলাস জানার জন্য, অন্তরীকরণকে বোঝার জন্য এই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। এবং ধারাবাহিকভাবে কিন্তু ক্যালকুলাসের অঙ্ক যখন আরও জটিল হবে তখন তোমরা যদি প্রথম দিকের যদি ক্যালকুলাসগুলো ভালোভাবে পারো, পরেরগুলো কিন্তু ধাপে ধাপে অনেক সহজ লাগবে। এখন দেখো আরেকটি অঙ্ক আমরা যদি এখন চিন্তা করি, দেখো এখানে আরেকটি অঙ্ক, এখানে মনে করো একটা অঙ্ক দেওয়া আছে এখানে √1 - cos 2θ 1 প্লাস কত এখানে cos 2θ।
এখানে কিন্তু ওয়াই দেওয়া ছিল না, আমরা ওয়াই ধরে নিচ্ছি, আমাদের ইচ্ছা মতো ধরে নিলাম। এখন দেখো এখানে আমাদের আবারও কিন্তু স্বাধীন চলক কিন্তু এখানে থিটা। এটা এখন খেয়াল করো, এখানে আমি যদি এখানে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই না করি তো এটা এখানে হাফ দিয়ে আবার অনেক ধরনের জটিল অঙ্কটা হবে কিন্তু। হ্যাঁ, আমরা এখানে ত্রিকোণমিতি যদি অ্যাপ্লাই করি, দেখো আমরা এখন প্রথম ত্রিকোণমিতি করতেছি, নো ক্যালকুলাস। যেমন দেখো এখানে 2 sin স্কয়ার থিটা, 2 কত cos স্কয়ার থিটা, তাহলে কি দাঁড়ায় সেটা হতো তো এখানে, অর্থাৎ এটা হয়ে গেছে tan থিটা। তার মানে এটা যে কথা tan থিটা কিন্তু সেম কথা। তার মানে দেখো আমরা করব ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা ইজ ইকুয়াল টু d বাই d থিটা tan থিটা, তার মানে sec স্কয়ার থিটা। দিস ইজ দ্য आंसर। আশা করি তোমরা সহজভাবে এই অঙ্কটিও বুঝতে পারছো। তো আজকের আমাদের যে নিয়মের সর্বশেষ অঙ্কটিটা আমরা এই অঙ্কের মাধ্যমে আমরা আজকের এই লেসনটি, গুরুত্বপূর্ণ একটা লেসন আমরা সমাপ্ত করতে যাবো। এখন দেখো এখানে একটু সবাই খেয়াল করো, এখানে ওয়াই কিন্তু অঙ্কে দেওয়া ছিল না, আমরা ওয়াইটা অধীন চলক আমাদের ইচ্ছা মতো বের করলাম, sin x প্লাস cos x ডিভাইড বাই 1 প্লাস sin 2x। এখানেও কিন্তু আমরা ত্রিকোণমিতির সূত্র এখানে অ্যাপ্লাই করার পরে আমরা কিন্তু ক্যালকুলাস করব। আমরা কিন্তু এখন যদি আমরা প্রথমেই ভাগফলের সূত্র ব্যবহার করে অঙ্কটা করি, অঙ্কটা জটিল হবে এবং অঙ্কটা আমাদের অনেক সময় লাগবে আমরা যদি রেজাল্টটা বুঝতে গেলে। তাহলে এখন সবাই খেয়াল করো এখানে যে আমরা এখানে লিখব কি y সমান, খেয়াল করো সবাই, sin x cos x। দেখো এখানে আমরা এখন দেখো এখানে 1 কে লিখবো sin স্কয়ার x, আমরা এই রুটের থেকে বের হয়ে যাবে। দেখো একটা সহজ সূত্র অ্যাপ্লাই করে 2 sin x cos x, তাহলে কি হবে দেখো এখানে এখানে আসতেছে sin x cos x, আর এটা কি হবে দেখো sin x প্লাস কত ওখানে cos x হোল স্কয়ার, আর দুটো সব কাটা গেছে। এবার সবাই একটু খেয়াল করো এখানে, যেমন sin x প্লাস cos x, sin x প্লাস কত ওখানে cos x। তাহলে এখন আমরা কি পেয়েছি দেখো তো, আমরা পাইছি 1, অর্থাৎ এখন আমরা ক্যালকুলাসের কাছে দিয়ে আমরা যাই নাই, অর্থাৎ y এর মানটা 1। এখন আমরা কি করব এখানে, যেহেতু আমাদের মূল অঙ্কটা x ছিল স্বাধীন চলক dy বাই dx, তাহলে এখন দেখো d বাই dx এখানে যদি 1 হয়, আমরা জানি ধ্রুবকরা অন্তরীকরণ 0 অর্থাৎ आंसर। তো আজকে আমি তোমাদেরকে আবারও একটু এই লেসনটি একটু রিভিউ করার চেষ্টা করতেই। দেখো আমরা নবম অধ্যায়ের প্রথমেই আমরা প্রথম পর্বটি আমরা লিমিট দিয়ে সাজিয়েছিলাম। আজকের পর্বটি আমাদের আসলে অন্তরীকরণই ছিল। আমরা বলেছিলাম যে বিজ্ঞানী নিউটন এবং লিবনিজের একটা বিখ্যাত আবিষ্কার ক্যালকুলাস, এই ধারাবাহিকভাবে আমরা লিমিটের ধারাবাহিকভাবে আমরা আজকে অন্তরীকরণে আমরা ছিলাম। তো অন্তরীকরণের কিছু যে মৌলিক সূত্র নিয়ে আমরা আজকে আলোচনা করেছি, অর্থাৎ মূল নিয়ম, অন্তরীকরণের মূলেই আছে কি লিমিট। তো আমরা এই জন্য একটা আমরা ফাংশনের কিন্তু অন্তরীকরণ করি, আমরা ফাংশনের আমরা সমাকলন করি, আমরা সেগুলো বলার চেষ্টা করেছি পুরো লেসনের মধ্যেই। তো আমরা এখানে কিছু বিশেষ ফাংশনের আজকে আমরা মানে মূল নিয়মে অন্তরীকরণ আমরা দেখিয়েছি। সেটা আমাদের ছিল কি, যে অ্যালজেব্রাইক ফাংশন ছিল, আমাদের ছিল ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, আমাদের ছিল এক্সপোনেনশিয়াল ফাংশন, আমরা এগুলো দেখানোর চেষ্টা করেছি এবং ধারাবাহিকভাবে আমরা ক্যালকুলাসের কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছি। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা যদি ক্যালকুলাস যদি ভালোভাবে শিখতে চাও, তোমরা এই লেকচারটি অবশ্যই ভালোভাবে অনুধাবন করবে এবং তারা বোঝার চেষ্টা করবে। অর্থাৎ ক্যালকুলাসের অঙ্ক যত জটিল হবে, কিন্তু তোমরা যদি এই লেসনটি যদি ভালোভাবে বুঝো, তোমাদের কাছে ধাপে ধাপে ক্যালকুলাসটা অনেক সহজ হয়ে যাবে। এবং ক্যালকুলাস আমরা জানি এটা গণিত শাস্ত্রের বিখ্যাত একটা শাখা, এবং এটা পারলে আমাদের ব্যবহারিক গণিতের একটা শাখা, এবং এটা পারলে আমাদের পদার্থবিজ্ঞানটাও কিন্তু সহজ হবে বোঝার ক্ষেত্রে। আমি সবাই সাফল্য কামনা করতেছি এবং মঙ্গল কামনা করতেছি, এবং আমি আশা করি তোমরা এই লেসনটি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তাইলে তোমরা পরবর্তী লেসনটি খুব ভালোভাবেই বুঝবে। তো আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের ইম্পর্টেন্ট এই পর্বটি এখানে সমাপ্ত ঘোষণা করছি।